গোয়াল ঘরে একটা তীক্ষ্ণ নিস্তব্ধতা। ও ধীরে ধীরে চোখ নিচে নামায়। আমার বুক থকথক করে। আমি কোনো প্রতিবাদ করছি না। আমার দৃষ্টি স্থির, মুখ চুপ। ভিতরটা যেন বহুদিন পরে প্রথমবার কিছু অনুভব করছে। ও ধীরে ধীরে বলে, শিখা ম্যাম, তুমি কি কখনো কাউকে আঁচলের নিচে আসতে দিয়েছ? সেদিন আমার সাথে যা হলো তা কোনো দিন ভুলব না। আমার নাম শিখা দত্ত। বয়স 35 পেরোলো। এই বয়সে কেউ আর নারীকে নতুন করে দেখে না, বিশেষ করে সে যদি বিবাহিত হয়, সন্তানের মা না হয়, আর সারা জীবন কাটিয়ে দেয় রান্নাঘর, উঠোন, গোয়াল আর অকুলের মতো এক গা ছাড়া স্বামীর সংসারে। তবুও আমি জানি আমার মধ্যে কিছু একটা আছে যা এখনও অনেকের দৃষ্টি আটকে দেয়। আমি ফর্সা, মাঝারি উচ্চতা, একটু গোলগাল গড়ন, এই গায়ের মেয়ে আমি। শহরের নায়িকাদের মতো ছিমছাম না হলেও সুতির শাড়িতে নিজেকে কখনো কখনো অন্যভাবে অনুভব করি। আমার ব্লাউজটা একটু আগোছালো, আমি সেটা ইচ্ছে করেই একটু বেশি টানি মাঝে মাঝে। জানি আশেপাশের অনেকেই ভিন্নভাবে তাকায়। গায়ের উঠোন ঝাড় দিতে বুঝি কার চোখ কোথায় পড়ে। আমি দেখেও না দেখার ভান করি, কিন্তু ভেতরে কোথাও একটা চাপা অনুভব জমে ওঠে। আমার স্বামীর নাম অখিল। বয়স এখন 44। সারাদিন কাজের নামে এদিক সেদিক করে রাতে মদের গন্ধ নিয়ে ফিরে আসে। আমাকে ছুঁয়েও দেখে না কবে থেকে। কিন্তু আমার শরীর তো আর জানে না তার এই নিষ্ক্রিয়তা। মাঝে মাঝে আমি শুধু নিজেকে ছুঁয়ে বুঝি আমি এখনো বেঁচে আছি। আমাদের বাড়ির ছোট ঘরটায় থাকে প্রদীপ, আমার ভাগিনা। ছোটবেলা থেকেই আমাদের কাছেই বড় হয়েছে। এখন কলেজে পড়ে। আগে যাকে কোলে নিয়েছি, এখন তার চোখে দেখি কোনো লজ্জা নেই, বরং আমার প্রতি কেমন এক অচেনা আকর্ষণ। আর একজন আছে সুব্রত, আমাদের বাড়ির রাখাল। বাড়ির কাজকর্ম, গরুর খোয়ার ঘাস কাটা সবই দেখে। কথা কম বলে, কিন্তু যখন বলে চোখে যেন আগুন ঝরে পড়ে। তার চোখ আমাকে এড়িয়ে যেতে পারে না। সেই দিনটা ছিল শুক্রবার। গরুর দুধ দেওয়া হয়েছে। সুব্রত এসে আমার দিকে তাকিয়ে বলে, কাকি, দুধটা রান্নাঘরে রাখি? আমি চুপচাপ হেসে বললাম, রাখো, কিন্তু ভেতরে ঢুকে পড়ো না। সে আবার হেসে বলে, ভেতরে ঢুকতে দিলে কি এমন হবে? আমি তখন ওর চোখের দিকে তাকালাম। দুজনেই থেমে গেলাম। কিছুক্ষণ কোনো শব্দ নেই, শুধু আমার বুকের ভেতরে টান টান হয়ে থাকলো কিছু। সেই দিন দুপুরে রান্নাঘরে থালা বাসন ধুচ্ছিলাম। প্রদীপ আমার পাশে এসে দাঁড়ালো। পানি দিতে দিতে বলে, মামি, তোমার শাড়ির আঁচলটা পেছনে পড়েছে। আমি আঁচল ঠিক করলাম, কিন্তু জানি ওর চোখটা ঠিক আমার পিছে আটকে ছিল। এখনও ভুলতে পারি না সেই নজরটা। আমি জানি না এরপর কি হবে, তবে এটুকু বুঝি আমার নিঃসঙ্গতা আর এই দুজন পুরুষের নিঃশব্দ আকাঙ্ক্ষা এক জায়গায় এসে মিশেছে। ভেতরে ভেতরে আমি আর আগের মতো নেই, আমি বদলে যাচ্ছি। সেই দিন দুপুরে বারান্দায় পাশে থালা বাসন ধুচ্ছিলাম। আষাঢ়ের গুমোট গরম, ঘাম হয়ে জামা পিঠে লেগে যাচ্ছে। রান্নাঘরের পাশের টালির নিচে একটা ছোট খোলা জায়গা আছে। সেইখানেই বসেই আমি পাত্রগুলো ধুই। পাশেই কল, আর এক পাশে দেওয়াল। আমি নিচু হয়ে বাসন ধুচ্ছিলাম। মাথা থেকে ঘাম গড়িয়ে পড়ছিল। আঁচলটা একটু সরে গিয়েছিল, খেয়াল হয়নি। প্রদীপ ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো। ওর হাতে একটা মগ। বলল, মামি, আমার মগটা ধুয়ে দেবে? আমি ওর দিকে তাকালাম, একটু হেসে বললাম, তোকে কি দেখার লোক রাখছি না, নিজেই ধুয়ে নে। ও হেসে বলল না কিছু, কিন্তু নুয়ে গিয়ে মগটা আমার পাত্র ভর্তি বালতিতে রাখলো। আমি তার দিকে এক ঝলক তাকিয়ে দেখি ওর মুখটা অনেক কাছে, ঘামে ভেজা কপাল, ঠোঁটটা একটু ফাঁক, চোখের পাতায় যেন ঘুম জমে থাকে। কিন্তু ওর চোখ তখন বিশেষ এক জায়গায় 1-2 সেকেন্ড আটকে ছিল। তারপর হঠাৎ চোখ তুলে বলল, মামি, তুমি না সুন্দর। আমি থমকে গেলাম, শুধু বললাম, পাগল কোথাকার। কিন্তু আমার গলায় যে কম্পনটা ছিল সেটা আমি নিজেই টের পেলাম। আমি কি লজ্জায় কাঁপছিলাম, না অন্য কিছুতে? ও তখন বসলো না, আমার পাশেই থেকে বলল, মামি, তোমার এই গায়ের গন্ধটা রান্নাঘরের মতন না, অনেক শান্তির মতন। বলতে বলতেই ওর হাতটা ছুঁয়ে গেল আমার হাতের পেছনটা। হয়তো ইচ্ছা করে, হয়তো না। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম। বললাম, যা তো ভিতরে, রান্না করছি না। ও উঠে দাঁড়িয়ে চলে গেল।
কিন্তু যাবার সময় ওর শরীরটা এতটা কাছ দিয়ে গেল যে আমার কাঁধে একটু ছোঁয়া লাগলো। আমি বুঝতে পারছিলাম না ছোঁয়াটা আচমকা ছিল না অন্য কিছু। সেদিন রাতে শুয়ে থাকতে পারছিলাম না। অখিল বাড়ি ফিরেছে খুব রাত করে, চুপচাপ পড়েছিল সোফায়। আমি পাশের ঘরে আমার চিরচেনা খাটে শুয়েছিলাম। খোলা জানালা দিয়ে বাইরের রাতের আলো এসে পড়েছে আমার গায়ে। শরীর আমার নিজেরই অচেনা লাগছিল। মনে পড়ছিল দুপুরের সেই মুহূর্ত, প্রদীপের চোখে দেখা সেই দুর্ভেদ্য আকাঙ্ক্ষা। আমি নিজেকেই প্রশ্ন করলাম, আমি কি এই চোখের ভাষা বুঝি না? আমি কি আসলেই এতটাই একা? সকালে উঠে গোয়াল ঘরের দিকে গেলাম। গরুগুলোকে খাবার দিতে হবে। সুব্রত তখনই সবার আগে উঠে পড়ে, চুপচাপ কাজ করে, কিন্তু ওর দৃষ্টিও চুপচাপ থাকে না। আমি কাদায় ভেজা পথ দিয়ে হাঁটছি, শাড়ির খুঁট একটু তুলছি, পা পিছলে যেন না যায়। পিছনে একটা হালকা শব্দ পেলাম। ফিরে দেখি সুব্রত দাঁড়িয়ে, তার চোখে ক্লান্তি, কিন্তু সেই পুরনো জ্বলন্ত দৃষ্টি আজও টের পেলাম। আমি তাকিয়ে বললাম, সকালে উঠে পড়েছ? ও মাথা নাড়িয়ে বলে, ঘুম এলো না, স্বপ্নে দেখলাম দুধ ফেটে গেছে। আমি হেসে ফেলি, তোর স্বপ্নেও গরু? ও এক পলক চুপ করে থাকে, তারপর বলে, স্বপ্নে দেখলাম গরুর পাশে আপনি দাঁড়িয়ে, মাথায় একটা লাল ওড়না ছিল। আমি কিছু বলতে গেলাম, আপনি চলে গেলেন। আমার গলা শুকিয়ে গেল। ও তখন গামছায় হাত মুছছিল, শরীর ভেজা, একটা বোতাম খোলা, ওর গলায় একটা দাগ ছিল, পুরনো চোট। আমি হঠাৎ করে সেটা দেখে ফেলি, তারপর আর চোখে ফিরিয়ে নিতে পারি না। ও বলে, আপনি ভাবছেন কি বলুন তো? আমি জবাব দিই না, শুধু বলি, একদিন গরুর বদলে যদি কেউ তোমার খুঁট বাঁধে তখন বুঝবি। সুব্রত হাসে না, চুপ করে থাকে। তবে সে হাসে না বলেই তার চুপ করা কথার চেয়েও বেশি কিছু বলে যায়। সেই দিনটা কেটে যায়, কিন্তু রাতে আমার ঘুম আসে না। প্রদীপ আর সুব্রত দুজন দুই দিক থেকে আমার নিঃসঙ্গতাকে ছুঁয়ে যাচ্ছে। কোনো ভাষায় নয়, কোনো শব্দে নয়, শুধু চাহনিতে হালকা ছোঁয়ায় আর অব্যক্ত একটা টানেই। এভাবেই আমি দিন গুনছি, না জানি কবে কে আগে আমার একাকিত্ব ভাঙবে। পরের দিন ভোরে ভালোভাবে ফোটেনি। আকাশে একটা ধূসর রঙের আবরণ, মাঠঘাটে শিশির, পাখির ডাক নেই এখনো। আমি উঠে পড়ি। একটু আগে গোয়াল ঘরের পথটা ঘাসে ভেজা, হাওয়া নেই, তবু শরীরের ভেতরে একটা ঠান্ডা শিহরণ। সুব্রত তখন গরুগুলোর দুধ দেওয়ার জন্য ব্যস্ত। ওর পিঠ ঘামে ভেজা, একটা ফিতের মতো গামছা পেছনে গাঁথা। শরীরটা বেশি বহুল না, কিন্তু কেমন যেন কঠিন পুরুষালী। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি একটু দূরে, তারপর ধীরে ধীরে ঢুকে যায় খোয়ার ভেতর। গরুর গন্ধ, ভিজে খড় আর ভামের একটা অদ্ভুত মিশ্রণ গন্ধে মাথা চক্কর দেয় আমার, কিন্তু সেই গন্ধটাই আমার ভেতরে কোথাও যেন মোচড় দেয়। সুব্রত তখনও খেয়াল করেনি আমি এসেছি। ও ঝুঁকে দুধ দিচ্ছে, হাঁটু মুড়ে বসার সেই ভঙ্গিটা আমার চোখ আটকে রাখে। আমি সামনে যেতেই ওর চোখে পড়ে যায়। সুব্রত শুধু একটু তাকায় মাথা নিচু করে, আবার কাজে মন দেয়। আমি পেছনে দাঁড়ানো গরুর পালার পাশে, দুটো গরু বাঁধা, একটা দুধ দেওয়া শেষ, আর একটা তখনও কাঁপছে। সুব্রত বাঁধনটা খুলে গিয়ে একটু কষ্ট পাচ্ছিল। আমি এগিয়ে গিয়ে বলি না কিছু, কিন্তু হাতটা বাড়িয়ে দিই। আমার হাত ছুঁয়ে যায় ওর হাতে। হঠাৎই এক মুহূর্ত ওর গা বেচা হাতের তালুতে গরম ঘাম আর দুধের বেচা ভাব। ও থমকে গেল, আমিও সরাতে পারি না হাত। ও চোখ তুলে তাকায়, কোনো কথা নেই, কোনো ইশারা নেই, তবু যেন বহু পুরনো কিছু বলে দেয় ওর দৃষ্টি। গরুগুলো তখন নিশ্চুপ, গোয়াল ঘরে একটা তীক্ষ্ণ নিস্তব্ধতা। আমি ভাবি এক্ষুনি বেরিয়ে যাই, কিন্তু আমার পা নড়ে না। আমার ওড়নাটা একটু সরে গেছে, হয়তো কাজ করতে গিয়ে খসে পড়েছে কাঁধ থেকে। সুব্রতর চোখে পড়ে, কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর হলো সে কিছু না বলে চোখটা স্থির করে রাখে। ধীরে ধীরে চোখ নিচে নামায়। আমার বুক ধকধক করে, তবে সেই শব্দ আমার গলার বাইরে আসে না। এক সময় আমি পিছন ফিরে হাঁটতে শুরু করি। ও তখন বলে না কিছু, আবার দুধ দোয়ায় মন দেয়, কিন্তু আমি টের পাই একটু দেরি করলেই পরিস্থিতিটা বদলে যেতে পারত। তাই দ্রুত বেরিয়ে আসি।
সেদিন দুপুরে আমি একা বসেছিলাম উঠোনে। প্রদীপ তখনও কলেজ যায়নি। ও বারান্দায় বসে বই দেখছিল, কিন্তু চোখ বয়েছিল না। আমি বুঝি ওর দৃষ্টি মাঝে মাঝে আমার পায়ের পাতা থেকে হাঁটু, তারপর বুক পর্যন্ত উঠে যায়। আমি বসে বসে কাপড় ভাঁজ করছিলাম, আর ও তাকিয়েছিল শব্দহীন এক অভিপ্রায়। আমি একটা ভাঁজ করা কাপড়ের ভেতর থেকে হঠাৎ একটা ছোট চিরকুট পেলাম, যা আগে চোখে পড়েনি। লেখা ছিল, যদি একদিন খুব কাছে আসতে চাই, আপনি কি দূরে সরাবেন? লেখার অক্ষরটা প্রদীপের। আমি জানি, কিন্তু চিরকুটে তার নাম নেই, শুধু সেই প্রশ্ন, আর যেন শরীরে কাঁপন। আমি কোনো উত্তর দিইনি সেদিন। তবে সেই রাতে খাটে শুয়ে একটা ভেজা বালিশে মুখ গুজে কেঁদেছিলাম। কার জন্য কাঁদলাম আমি জানি না। আমার ভেতরে জমে থাকা অনুভূতিরা যেন বেরিয়ে আসতে চায়। আমি আর সেগুলো আটকে রাখতে পারি না। প্রদীপ আর সুব্রত একজন জানে আমার নরম দিক, আর একজন জানে আমার গোপন শক্তি। তাদের মাঝখানে আমি এখন একটা অপেক্ষায় আছি। কেউ হয়তো আসবে, ছুঁয়ে দেবে, অথবা আমি নিজেই হেঁটে যাব তাদের কারোর দিকে। সময় পেরিয়ে আজ আষাঢ় দুপুর। রান্নাঘরের চুলা তখন নিভে এসেছে। চাল ডাল রেঁধে রেখেছি, ডিমের ঝোল ফুটছে টিপ টিপ করে। আমি দাঁড়িয়ে আছি রান্নাঘরের কোণের পুরনো সিলিং ফ্যানটার নিচে। গায়ের সারা শাড়ি ঘামে ভেজা, পিঠে আঁচলের নিচটা ভিজে আঠা হয়ে গেছে। চুল বাঁধা ছিল, খুলে ফেলেছি। ঘাড় বরাবর বেয়ে নেমে আসা কিছু ঘাম বিন্দু যেন নিজের শরীরেই অচেনা লাগে। হঠাৎ পেছনে একটা পায়ের শব্দ। আমি ঘাড় ফেরানোর আগেই প্রদীপ বলল নিচু গলায়, খুব গরম লাগছে তোমার। ওর গলায় হালকা হাসি, কিন্তু দৃষ্টি তার গম্ভীর। ও সামনে এসে পাখার সুইচটা দেখতে থাকে, তারপর হঠাৎ হাত তুলে মাথার ওপর রাখা ফ্যানের বোর্ডে হাত দেয়। তাতে ওর উপস্থিতি এতটা কাছে যে মুহূর্তটা অস্বস্তিকর হলেও একরকম অদ্ভুত অনুভব তৈরি করে। আমি বুঝে উঠতে পারি না সেটা ভয় না অন্য কিছু। কাঁধে ওর হাতটা যেন কিছুক্ষণ বেশি সময় থেকেই যায়, তবে ও সরিয়ে নেয়। একটু হেসে বলে, পাখাটা ঠিক করতে গেলে আপনার কাঁধে পড়ে গেলাম। আমি পিছনে না তাকিয়ে শুধু বলি, ঠিক আছে থাক, গরম লাগলে উঠোনে গিয়ে দাঁড়াও। এখানকার গন্ধে দম বন্ধ হয়ে আসে। ওর চোখের দৃষ্টি এত গভীর যেন আমাকে পুরোটা পড়ে ফেলতে চাইছে। আমি অস্বস্তি টের পাই, কিন্তু সরে যায় না। আমি জানি সেই দৃষ্টিকে থামানো যায় না। দুপুরটা নীরব। অখিল তখন ঘুমোচ্ছে, সুব্রত গরু ছাগল নিয়ে মাঠে। আমি একা উঠোনে বসে পা ঝুলিয়ে রেখেছি। চোখ বন্ধ করে শুয়ে থাকা শরীরের নিচে কাঁথা। বাতাস নেই, কেবল ঘাম আর নিজের নিঃশ্বাসের শব্দ। ঠান্ডা জল ভর্তি এক গ্লাস আপনার জন্য দেখলাম। খুব গরমে ক্লান্ত হয়ে গেছে। আমি গ্লাসটা নিই, ঠোঁটে ঠেকানোর আগেই ও বলে, আমি আসলে মাঝে মাঝে ভাবি আপনি একা থাকেন কেন? এই বাড়িতে তো কেউ আসলেই আপনার জন্য ভাবে না। আমি চুপচাপ জলটা এক ঢোক করে গিলে নিই। ও দাঁড়িয়ে থাকে, পাশে বসে না, কাছে আসে, শুধু অপেক্ষা করে। আমি ওকে না তাকিয়েই বলি, তুমি কলেজে যাও না আজকাল? ও উত্তর দেয় না, তার বদলে বলে, আপনার উপস্থিতির একটা আলাদা গন্ধ আছে যেটা আমার মনে রয়ে যায় অনেকক্ষণ। সকালে গোয়াল ঘরে থাকলেও এই গন্ধটা মাথার ভেতরে ঘোরে। আমার শরীর ঠান্ডা হয়ে আসে, অথচ মুখে কিছু প্রকাশ করি না। শুধু মনে মনে বলি, আমি তো এমন ছিলাম না। কেউ আমার এতটা গভীরে পৌঁছাবে ভাবিনি কোনো দিন। সন্ধ্যায় আমি যখন ঘরে ঢুকি, আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি। আচমকা দেখি আয়নায় প্রদীপ দাঁড়িয়ে। আমি চমকে উঠি না। ও ধীরে ধীরে বলে, শিখা মামি, তুমি কি কখনো কাউকে আঁচলের নিচে আসতে দিয়েছ? আমি তাকাই না, শুধু চুপ করে দাঁড়িয়ে থাকি। ও চলে যায়, তবে যাবার আগেও ওর ছায়াটা আমার ঘরের ভিতরে রেখে যায়। সেই ছায়া যেন আমার নিঃশ্বাসের সাথে মিশে থাকে। দিনের পর রাত একটা অদ্ভুত অনুভবে। পরের দিন সকালে আমি শাড়ির খুঁট গুছিয়ে আয়নার সামনে বসে কপালে টিপ পড়ছিলাম। চুলের কিছু অংশ খুলে এলোমেলোভাবে বাঁধা আজ। হঠাৎ খুব একটা সাজতে ইচ্ছে করছিল না। ঘরের ভেতর টুকটাক জিনিসপত্র ছড়িয়ে আছে, কিছু জামা কাপড়, একটা ভাঙা টিকলি, আর রাতের ঘুম ভাঙার পর খাটের পাশ ঘেঁষে পড়ে থাকা একটা চুড়ি। প্রদীপ হঠাৎই ঘরে ঢুকে পড়ে। হাতের মাঝে একটা বই,
গলায় অস্থিরতা। মামি, আমার কলমটা হয়তো তোমার ঘরেই পড়ে গেছে। কাল রাতে নিয়ে পড়তে বসেছিলাম, খুঁজে পাচ্ছি না কোথাও। আমি চমকে উঠিনি। এখন ওর আসা যেন খুব স্বাভাবিক। তার চেয়েও বেশি স্বাভাবিক ওর সেই চাহনি, যা আগের থেকে অনেক সাহসী হয়েছে। আমি বললাম, দেখো, খুঁজে নাও, হয়তো টেবিলের নিচে কোথাও আছে। প্রদীপ টেবিলের পাশ থেকে শুরু করে তারপর খাটের দিকে এগিয়ে গেল। খাটটা একটু উঁচু, নিচে অনেক পুরনো কিছু ঠেলে ঠুলে রাখা। হঠাৎ কিছু একটা শব্দ, টিং টিং করে একটা কিছু গড়িয়ে যায় খাটের নিচে। প্রদীপ বলে, দেখি মনে হয় এই দিকে গড়িয়েছে। আমি তখন পায়ের নুপুর খোলার চেষ্টা করছিলাম। দাঁড়িয়েছিলাম খাটের পাশে। প্রদীপ নিচু হয়ে খুঁজছে। আমি একটু নিচু হয়ে সাহায্য করতে যেতেই আমাদের দুজনের হাত একসাথে ছুঁয়ে গেল সেই গড়িয়ে পড়া চুড়িটার ওপর। প্রদীপের হাতটা এক মুহূর্ত থেমে যায়, তারপর ওর আঙ্গুলগুলো আমার হাতের ওপর একটু বেশিক্ষণ থেকে যায়। আমরা দুজনে নিচু হয়ে আছি, খাটের নিচে চোখ রেখে, কিন্তু দৃষ্টি তখন কোথাও আর চুড়ির উপর নয়। আমার চোখে তখন একটা খোলা খাটের অন্ধকারে। সেই চোখে হয়তো প্রদীপ অনেক কিছু দেখে ফেলে। কয়েক মুহূর্ত পর আমি ধীরে ধীরে বলে উঠি, দেওয়ালে স্পাইডার ওয়েব গেছে, একটু দেখিস। গিয়ে প্রদীপ তখনও আমার দিকেই তাকিয়েছিল। আমার কণ্ঠে কোনো রাগ নেই, কোনো প্রতিবাদও নেই, তবে ও বুঝে নেয় এই মুহূর্তটা এখন এভাবেই শেষ হওয়া উচিত। বাড়িটা আজ অস্বাভাবিক চুপচাপ। অখিল সকালে শহরে গেছে কাগজপত্রের কোনো কাজে। যাওয়ার সময় বলে গেছে রাতে ফিরতে পারি, আবার নাও পারি। প্রদীপ কলেজে গেছে দুপুর 12টার আগে, ফিরে না সাধারণত। শুধু সুব্রত সে গোয়াল ঘরে গরুগুলো দুধ দিচ্ছিল। ঠিক দুপুর 12টার কড়া নাড়ার সময় আমি তখন উঠোনে দাঁড়িয়ে। বনের দিক থেকে গরম হাওয়া বয়ে আসছে, যেন একটা ঝড়ের গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। তবু একা থাকতে থাকতে একসময় উঠোনের শেষ কোণ সেই গোয়াল ঘরের দিকে পা চলে গেল আমার। গোলপাতার ছাউনি ঘেরা সেই পুরনো গোয়াল ঘর, যার পাশে একটা তালগাছ দাঁড়িয়ে ভাতের নীরব পাহারাদারের মতো। আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখি সুব্রত গরুর বাটে দুধ দিচ্ছে। শরীরে লুঙ্গি আর ফিনফিনে গেঞ্জি, গায়ে ঘামের দাগ। আমার উপস্থিতিতে ও হচকচিয়ে যায়, তারপর গলা খাকড়িয়ে বলে ওঠে, আপনি বসুন না একটু, আমি করে দিচ্ছি সব। আমি মাথা নেড়ে কিছু না বলে এক কোণে রাখা খালি মাটির হাঁড়ির পাশে বসি। বাইরে হাওয়া বেড়ে গেছে, আর তারই দমকে পেছনের দরজাটা হঠাৎ ঠাই করে বন্ধ হয়ে যায়। সুব্রত চমকে ওঠে। দরজাটা তো বন্ধ হয়ে গেল বাতাসে। আমি খুলে রাখছি, শুধু মাথা ঘুরিয়ে দেখি গোয়াল ঘরটা যেন হঠাৎ অনেক বেশি নিকট, ঘন বন্ধ। ও আবার দুধ দিচ্ছে। গরুর পাশ থেকে একটা বাটি তুলে হাঁড়ির মুখে ঢালছে। একটু পরে আমি টের পেলাম দুধের হাঁড়ি সরাতে গিয়ে 1 চামচ দুধ ছিটকে আমার শাড়ির আঁচলে এসে পড়ে। হাতটা তখনও আমার কাঁধের কাছাকাছি। ওমা, আপনার শাড়ি ভিজে গেল বলেই ওর গলায় একটু থতমত ভাব। আমি উঠে দাঁড়াতে যাচ্ছিলাম, হঠাৎ ওই এগিয়ে এলো, হাতে এক টুকরো পুরনো গামছা। আমি মুছে দিচ্ছি। আমি বললাম, না থাক, আমি নিজে মুছে নেব। তবে ততক্ষণে ওর হাত আচমকা আমার কাঁধ ছুঁয়ে গেল। গামছা দিয়ে মুছতে মুছতে যখন একটু নিচে নামলো, আমি শান্ত গলায় বললাম, থামো, ঠিক আছি। সেই থামোর ভেতরে কোনো জোর ছিল না। ও থামে না। ওর চোখে আমি স্পষ্ট দেখি এক গভীর টান, যা কোনো সামাজিক নিয়ম মানে না, কোনো সম্পর্কের খাঁচায় বাধা পড়ে না। আমার গলা শুকিয়ে আসে। আমার হাত অবচেতনভাবে ওর কাঁধে থেমে যায়। ঠিক তখনই একটা নিঃশব্দ ছায়া উঠোনের উল্টো দিক থেকে গোয়াল ঘরের বেড়ার ফাঁক দিয়ে ঢুকে পড়ে। সেই ছায়ার নাম প্রদীপ। ও কলেজ থেকে ফিরে এসেছে, সাইকেলটা বাইরে রেখে সরাসরি চলে এসেছে গোয়ালের পেছন দিকে। হয়তো হঠাৎই কৌতূহল জেগেছে, বা হয়তো কিছু আঁচ করেছিল, তাই শব্দ না করে বেড়ার ফাঁক দিয়ে তাকায়। ও যা দেখে তা চোখে এক স্নায়বিক থেমে যাওয়ার মতো মুহূর্ত এনে দেয়। সুব্রত তখনই হাত সরিয়ে নেয়নি, বরং তার ভঙ্গিতে একটা ধীরে আসা অস্থিতিকর নীরবতা জমে উঠেছিল। কিন্তু আমি কোনো প্রতিবাদ করছি না। আমার দৃষ্টি স্থির, মুখ চুপ। ভেতরটা যেন বহুদিন পরে প্রথমবার কিছু অনুভব করছে। আমরা কেউই বুঝতে পারিনি প্রদীপ দেখছে। তারপর ও পেছনে ফিরে সরে যায়, কোনো শব্দ ছাড়াই। কিন্তু সে চলে গেল, সেই চোখ দুটো, তার সেই চুপচাপ উপস্থিতি, আমি যেন টের পাই তার গন্ধ এখনও আমার শরীরে লেগে আছে।
একদিন বিকেলে আমার শরীরটা হালকা কাঁপছিল। দুপুরে কিছু খাইনি, গায়ে জ্বর আসছে বুঝতে পারছিলাম, কিন্তু ওঠার মতো শক্তি ছিল না। শুয়েছিলাম খাটে, শাড়িটা সরে গিয়ে পায়ের পাতা বেরিয়ে গিয়েছিল, আর তার গায়ে লেগেছিল ঘামের নোনতাতা তাপ। কপালে এক ফোঁটা ঘাম ধীরে ধীরে নেমে এসে থেমেছিল গালের কোণে। এক সময় হালকা শব্দ করে দরজাটা খুলে গেল। আমি তাকালাম না, জানতাম এ বাড়িতে এখন শুধু প্রদীপ আর সুব্রত। কিন্তু ওই পায়ের শব্দ শুনেই বুঝে গেলাম এটা সুব্রত নয়, প্রদীপ। হাতে গ্লাসে পানি আর এক টুকরো ওষুধ। আমার পাশে এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণ, কিছু বলল না। আমি চোখ বন্ধ করেছিলাম, জ্বরের তাপে মাথাটা হালকা ঘুরছিল। তারপর হঠাৎই আমি অনুভব করলাম সে আমার ঠিক পায়ের কাছে বসে পড়েছে। ধীরে ধীরে আমার পায়ের পাতার দিকে তাকিয়েছিল। আমি অনুভব করলাম আর নিঃশ্বাস আমার গায়ের ঘামে মিশে যাচ্ছে। তারপর সে কাপা হাতে গ্লাসটা আমার দিকে এগিয়ে দিল। আমি বসলাম না, সে নিজেই এক হাতে আমার মাথার নিচে হাত রাখল, আরেক হাতে গ্লাসটা ঠোঁটে ধরল। ওষুধটা গিলে নিলাম, কিন্তু তখনও তাকায়নি। তার চোখের দিকে কেন জানি ভয় করছিল। তার আঙ্গুল তখনও স্থির ছিল আমার পাশে একটা কাপা নিশ্চুপতা নিয়ে। একটুক্ষণ পরে সে বলল খুব ধীরে, তুমি বললেই আমি সব ছেড়ে তোমার হব। আমি শুনলাম, কিন্তু কিচ্ছু বললাম না। শুধু আমার চোখ দুটো তখন ফাঁকা তাকিয়েছিল ওপরের বিছানার পাশে ছাদের ফাটলের দিকে। চোখের কোণে জল জমছিল। এক চিলতে বাতাস তখন জানলার ফাঁক দিয়ে ঢুকছিল। পর্দাটা নড়ে যাচ্ছিল আলতোভাবে। আমি এক টুকরো চাদর টেনে গায়ে চাপিয়ে নিই। আমার গলার ভেতরটা তখন খুব ভারী হয়ে উঠেছিল। চিৎকার করতে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু সে কান্না কোনো শব্দে বেরোলো না। সে তখন আমার পায়ের কাছে বসেছিল, শুধু তাকিয়েছিল আমার পায়ের পাতার দিকে। ওর যত্নে সময়ের সাথে সাথে জ্বর কমে এসেছে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, চৌকাঠ পেরিয়ে উঠোনে এসে দাঁড়ালাম। আমি মাথার উপরে ঠান্ডা আকাশ, এতগুলো তারা, কি জানে আজ আমার ভেতরে কি ঝড় উঠেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। বাতাস শরীর ছুঁয়ে যায়, কিন্তু ভিতরে যেন একটা অনুচর ঝড় বয়ে যাচ্ছে। আমার চোখ পড়ে দেওয়ালের ছায়ায়, জোছনায়। নিজের ছায়াকে দেখি লম্বা, একটু বেঁকে যাওয়া, মাথা নিচু যেন। আমি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি। এই ছায়াটাকে আমি অনেক দিন দেখিনি। এই ছায়া জানে আমি কি কি চেয়েছি, কি কি পাইনি। এই ছায়া জানে প্রদীপ আমার চোখে গভীরতম চাওয়া হয়ে উঠেছিল, অথচ আমি কোনোদিন বলিনি। সে জানে সুব্রত যখন আমার ঘামে ভেজা গা মুছিয়ে দিয়েছিল, তখন আমার ভেতরের একটা চুপচাপ ভয় কিভাবে গায়ে কাঁপুনি দিয়ে এনেছিল। এই ছায়া জানে আমি কতদিন ধরেই খালি হয়ে যাচ্ছি, শুধু স্বামীর একটা নামের ভার বয়ে বয়ে। এই ছায়া জানে রাত্রির নিঃশব্দে আমি নিজের শরীরের দিকে তাকিয়ে কিভাবে লজ্জা, ভালোবাসা আর বিরক্তিতে ভরে উঠি। আজ আমি এই ছায়াকে দেখছি, আর মনে হচ্ছে চৌকাঠের ভেতরে শিখা আর বাইরের শিখা আলাদা কেউ নয়। একই দেহ, একই মন, শুধু একজন চুপ করে আছে আর একজন কথা বলতে চায়। আমি ধীরে ধীরে বসে পড়ি উঠোনে। এক ফোঁটা কান্না নামছে চোখ থেকে। চুপচাপ, শব্দ নেই। হঠাৎ মনে হলো কেউ আমাকে আদর করে মাথায় হাত রাখল, কিন্তু তাকিয়ে দেখি কেউ নেই। হয়তো আমি নিজেই নিজের মাথায় হাত রেখেছি সান্ত্বনা দিতে। শেষবারের মতো ছায়ার দিকে তাকিয়ে বললাম, তুই জানিস আমি একজন নারী হয়েও একজন মানুষ। আমার সব কথা তোকে ছাড়া কেউ বোঝে না। ভোর হওয়ার প্রথম গন্ধটা তখন এসে লাগছে আমার গায়ে। আমি উঠে দাঁড়ালাম। আজ বুঝি চৌকাঠ পেরোনো হয়ে গেল। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। আমি জানি আপনাদের গল্পটি খুব ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।